জায়ান তৃষ্ণাকে টেনে তৃষার রুমে নিয়ে এলো। তৃষ্ণা কাপা গলায় জিজ্ঞেস করলো, ওই রুমে কেউ দরজা ধাক্কা দিচ্ছিল? ওই রুমে কে থাকে? আছে একজন, তুমি ওই রুমের আশেপাশে যেও না। উনি কিন্তু পাগল, তোমাকে দেখলে খামচে দিতে পারে। পাগল শুনে তৃষ্ণা ভয় পেয়ে গেল। পাগলে ও খুব ভয় পায়। ওদের এলাকায় এক পাগল আছে, নাম সুফি পাগল। সারাদিন রাস্তাঘাটে ঘোরাফেরা করে, একাই কথা বলে, মাথার উস্কো খুস্কো চুল টানে, মাঝে মাঝে বসে চিৎকার করে আর এলাকার মানুষকে দেখলেই কিছু না কিছু ছুড়ে মারে। তৃষ্ণা ঢোক গিলে বলল, আপনাদের বাড়িতে পাগলও আছে? পাগল বাড়ি রাখছেন কেন? আমি পাগল খুব ভয় পাই। জায়ান শক্ত গলায় বললেন, তো তোমার জন্য কি এখন বাসার মানুষকে বের করে দেব? না, তা বলিনি। পাগলটা আপনার কি হয়? এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়। যাও ঘুমাও, একদম যেখানে সেখানে যাবে না। বলেই জায়ান গটগট পায়ে হেঁটে চলে গেল। বললেন না কেন? তার মানে এর মধ্যে ঘাপলা আছে। তৃষার মনে কৌতূহল জাগলো। জানার কৌতূহল, কিন্তু ভাবলেই কি আর জানা যায়? সকালের নাস্তা আমি রুমে করলাম না, বাইরে চলে এলাম। লিয়া চিৎকার করতে করতে আমার পেছনে ছুটে বাইরে চলে এসেছে। ততক্ষণে তৃষ্ণা নিজের গন্তব্য এসে পড়েছে। এসেই বলে উঠল, আমি একা রুমে খাবো না। আমি এই বাসার বউ, আমি সবার সাথে বসে খাবো। বলতে বলতে তৃষ্ণা লিয়ার হাত থেকে খাবারের প্লেট হাতে নিয়ে সামনে এগিয়ে গেল। টেবিলের সামনে আসতেই ওর হাত থেকে খাবার সহ প্লেট নিচে পড়ে গেল। তৃষ্ণা হতবিহ্বল চোখে সামনে তাকিয়ে আছে। জায়ান একটা মেয়েকে খাইয়ে দিচ্ছে। আর তার থেকেও চমকানো বিষয় হলো, জায়ান মেয়েটাকে বউ বউ বলে ডাকছে। তৃষ্ণা চোখ কপালে তুলে তাকিয়ে আছে। ওর স্বামী অন্য মেয়েকে খাইয়ে দিচ্ছে, আবার তাকে বউ বলছে। আমাকে দেখে তারাও চমকে উঠেছে। আমি বিস্মিত নয়নে চেয়ে আছি। জায়ান ও তার পাশে বসা মেয়েটা আমার দিকে তাকিয়েছিল। তৃষ্ণা ঠোঁট কামড়ে ধরে কান্না আটকায়। জায়ানের দিকে তাকিয়ে বলল, আপনার আরেকটা বউট আছে, এজন্য আমাকে রুমে থেকে বের হতে দেন না, আলাদা রুমে রেখেছেন। হায় আল্লাহ, এ আমার কি হলো? আব্বা, তুমি এ কোন লোকের সাথে বিয়ে দিলে আমায়? হাত পা ছড়িয়ে বসে কাঁদতে লাগলো তৃষ্ণা। সবাই ভ্যাবাচেকা খেয়ে তাকিয়ে আছে। এখানে তৃষ্ণা কেউ আশা করেনি। লিয়া জোর করে টেনে তৃষ্ণাকে রুমে নিয়ে আসে। সকালের নাস্তা ওকে কেউ খাওয়াতে পারল না। সেই যমজ দুই ছেলে মেয়ে দরজায় দাঁড়িয়ে উকি দিচ্ছে। তৃষ্ণা এটা ওটা জিজ্ঞেস করছে চেঁচিয়ে চেঁচিয়ে লিয়াকে। তখনই রুমে প্রবেশ করে জায়ান। ওকে দেখে লিয়া বেরিয়ে যায় রুম থেকে। জায়ানকে দেখে চেঁচিয়ে উঠল তৃষ্ণা, এইটুকু সময়ে পোশাকও পরিবর্তন করে ফেলছেন। একটা বউ থাকতে আমাকে বিয়ে কেন করেছেন? গরিব বলে যা খুশি তাই করবেন, তাই না? বোকা ভীতু তৃষ্ণাকে এমন রাতে দেখে থমকালো জায়ান। রাগে তৃষার ঠোঁট কাঁপছে। ফর্সা গোলগাল মুখটাতে লাল আভা ফুটে উঠেছে। তৃষার খোপা করা লম্বা ঘন কালো চুলগুলো পিঠ ছড়িয়ে আছে। জায়ান তৃষার কথার উত্তর না দিয়ে এগিয়ে গেল তৃষার দিকে। তৃষ্ণা চেঁচিয়ে বলছে, আম্মারে, এজন্য বলছিলাম না জেনে ওই দূর শহরে আমারে বিয়ে দিও না। শুনলো না আমার কথা? এখন আসলাম তো সতীনের ঘর করতে। তৃষার চিৎকার থেমে গেল আচমকা। এক জোড়া উষ্ণ হাতে স্পর্শ পেটের উপর পেতেই ও চমকে থেমে গেল। জায়ান পেছনে থেকে তৃষার পেট জড়িয়ে ধরে রেখেছে। মুখ বুজে দিয়েছে তৃষার। ঘন কালো লম্বা কেশে। তৃষার চিৎকার থামলেও কান্না থামেনি। কিন্তু লোকটার এমন এলোমেলো স্পর্শে তৃষার বুক ধড়াস ধড়াস করছে। শরীরের প্রত্যেকটা লোমকূপে শীতল হাওয়া বয়ে যাচ্ছে। ও দাঁত চেপে বলল, নীল তারা চিহ্ন জঞ্জলোক, এক বউ থাকতে আরেকজনকে বিয়ে করতে লজ্জা করে নাট। আবার আসছেন এখানে লুতারা চিহ্ন ওচামি করতে। এক বউকে আদর করে খাইয়ে এসে আমার সাথে লুতারা চিহ্ন ওচামি করতেছেন। জায়ান ভরাট গলায় বললেন, শোন মেয়ে, আমার সাথে সাবধানে কথা বলবে, না হলে ফলাফল ভালো হবে না। আমার একটাই বউ, আর আমি এখন আমার বউয়ের সাথেই আছি। তৃষ্ণা জায়ানকে নিজের থেকে সরাতে জায়ানের হাতে জোরে চিমটি কাটে। জায়ান আহ করে তৃষ্ণাকে ছেড়ে দেয়। তৃষ্ণা সরে দাঁড়িয়ে বলল, মিথ্যা কথা বলেন কেন? এই মাত্র আপনাকে আর আপনার বউকে দেখে আসলাম, বাবাগো কি ভালোবাসা। জায়ান তৃষার কথা শুনে রেগে গেল খুব। তবুও শান্ত গলায় বললেন, তোমাদের বাসায় যাব। যেতে চাইলে রেডি হও। কথা এড়িয়ে যাচ্ছেন কেন? আপনার আর কয়টা বউ আছে? বললাম তো একটাট। আর কি বলবো? মিথ্যা বলবেন না একদম। আমি গ্রামের মেয়ে বলে আমাকে বোকা ভাবা বন্ধ করুন। আমি যথেষ্ট চালাক। রিমলি বুড়ির চুরি হওয়া কবুতর পেয়ে এনে দিয়েছিলাম। আমাদের গ্রামের সবচেয়ে চালাক মেয়ে আমি। জায়ান বললেন, ভুল বললে, তোমাদের গ্রামের সবচেয়ে বোকা মেয়ে তুমি। চালাক হলে ফালতু প্রশ্ন করতে না। আপনি আমারে অপমান করতেছেন। তোমাদের গ্রামের এমনকি আমার দেখা সবচেয়ে রূপতী নারী তুমি। এটা বললে মানা যেত। আপনি লোকটা তো খুব খারাপ। রূপ দেখে এক বউ রেখে আরেক বউ নিয়ে বাড়ি আসছেন। হায় আল্লাহ, এত সুন্দর কেন বানালে আমায়? এই লোকটা আমার সৌন্দর্য দেখে আমায় দ্বিতীয় বিয়ে করলো। আজ অসুন্দর হলে আমাকে কারো দ্বিতীয় বউ হতে হতো না। আফসোস স্বরে বলল তৃষ্ণা। সুন্দরী মেয়েরা যে মাথামোটা গর্দভ হয়, আবার প্রমাণ হলো। নিজের বাড়ি যেতে চাইলে রেডি হও। বলেই জায়ান চলে গেল। তৃষ্ণা চোখ মুছে রেডি হয়ে নিল। বাড়িতে যেতেই হবে। আর আসবে না তৃষ্ণা এই রহস্যজনক বাড়িতে। ভেবেছিল নিজের সংসার সব রহস্য বের করবে। এখন আর দরকার নাই। সতীনের সংসার করা ওর দ্বারা সম্ভব নাট। গরিব বলে পেয়েছে কি, যেমন খুশি তেমন নাচাবে। জোভান আর উর্মিকে আজ দেখেনি। তাদের কাছে একটু সুখ দুঃখের কথা বলতো, কিন্তু হয়ে উঠল না। তৃষ্ণা বেগুনি রঙের শাড়ি পরে বসে রইল। ডট যে বকুল কাজ করে না, সারাদিন ডিঙ্গির মতো ঘোরাফেরা করে।
আজ সকাল থেকে সে ঘর গুছাচ্ছে, কাজ করতেছে, বুবু আসবে বলে কথা। বকুলের বাবা হাটে থেকে বড় মাছ নিয়ে আসছে। মেয়ের জামাই আসছে। বকুলের মা আর ভাবি মিলে রান্না করতেছে মাটির চুলায়। বকুল বুবুর ঘর গুছিয়ে উঠান ঝাড়ু দিয়ে দৌড়ে চলে গেল তেঁতুল গাছতলা। কাঁচা তেঁতুল বকুল আর তৃষার দুজনেরই পছন্দ। সব সময় যেটা নিয়ে দুই বোন ঝগড়া করে আজকে বকুল সেই তেঁতুল আনতে যাচ্ছে। ওড়নার মধ্যে কাঁচা তেঁতুল নিয়ে বাসার দিকে আসছিল তখন দেখা হয় সুজনের সাথে। সুজন বকুলকে দেখেই জিজ্ঞেস করলেন, তোর বুবুরে কই বিয়ে দিছিস? শহরে, মেলা বড়লোক আমার দুলাভাই। শুনলাম তোর দুলাভাই বুইরা। মাথার চুল সাদা হাঁচা নাকি রে? বকুল বলল, কি জানি দুলাভাই রে, দেখা বুইরা লাগে নাও তো, কিন্তু চুলগুলা কেমন হলুদ সাদা লাগছে। আমি তোর দুলাভাই হতে চাইলাম। তৃষ্ণা রে দিল না তোর বাপে আমার কাছে বিয়া। আমি গরিব বলিয়া এখন বড়লোক বুইরা লোকের কাছে বিয়া দিছে আমার। তৃষ্ণা রে, আমার দুলাভাই রে একদম বুইরা কর রস্যই বয় কান্ন না। আমার দুলাভাই অনেক সুন্দর, খালি চুলগুলা কেমন জানি। আইসেন আজকে আমার বুবু আর দুলাভাই আসবো। আইসেন আমাদের বাড়িতে দেখা যাইয়েন। ভেংচি কেটে চলে গেল বকুল। সুজন ছলছল চোখে দাঁড়িয়ে দিল। আপন মনে বলে উঠল, আজ গরিব বলিয়া তৃষ্ণা তোরে আমার ঘরের বউ করতে পারলাম না। তুই তো আমার দিকে লজ্জা লজ্জা মুখ করে তাকাইতে দেখা হইলে। তোর মনে কি আমার জন্য একটু ভালোবাসা ছিল না? কৃষ্ণবেণী পঞ্চম পর্ব দেখতে চোখ রাখুন আর বিজি লাইফ আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।